আমি সবার সামনে বলতে শুরু করলাম, ধরুন আপনার একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে, তার একটা বিএফ আছে, যে এতটাই খারাপ যে অনেক মেয়ের সাথে সে সম্পর্কে জড়িয়ে আছে এবং রুম ডেট অব্দি করেছে। আপনি সব জানেন যে আপনার বেস্ট ফ্রেন্ডটি এমন একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। এমতো অবস্থায় আপনি বা আপনারা কি করবেন? নিশ্চয়ই তাকে বুঝাবেন, বাধা দিবেন। তাতে যদি কাজ না হয় তাহলে কি করবেন? কেউ কেউ বলে বসলো, আমি হলে তাকে আমার বেস্ট ফ্রেন্ড থেকে রিমুভ দিয়ে বলবো আমি চললাম বন্ধু। অনেকে অনেক কিছু বললো, আমি সব শুনে বললাম আমি কি করেছি শুনবেন? সবাই বলল বলেন। আমি বললাম একদিন সে তার বিএফের সাথে পার্কে বসে চুমাচুমি করছিল। আমি তা দেখে রাগের বসে গিয়ে দুইটা চর মেরে বসি এবং সেও আমাকে চর মেরেছিল। কিন্তু এই চর মারাই সে সীমাবদ্ধ থাকেনি, এমন কিছু করেছে তা হয়তো একজন বেস্ট ফ্রেন্ড হয়ে, একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের যে এতটা সর্বনাশ কেউ করতে পারে আপনারা ভাবতেও পারবেন না। সবাই বলল কি করেছে আমরা শুনতে চাই। আমি বললাম আচ্ছা তাইলে শোনেন। আমার নামে সে নারী নির্যাতনের মামলা করে বসে, ফলে আমার 1 মাস জেল খাটতে হয়। আবার আমার বোনের সংসারটিও সে ভেঙে দিয়েছে। আমার আপুর বিয়েটা ভাগ্যক্রমে তার ভাইয়ের সাথেই হয়। আমি যখন আপুর বিয়ের 4 দিনের মাথায় আপুর বাসায় বেড়াতে যাই, তখন সেই রাতেই সে আমার রুমে আসে। সে আমার অনেক কাছাকাছি আসতে চাইলে আমি না করি, তবুও সে কাছে আসতেই থাকে। তাই কোনো উপায় না পেয়ে আবারও ওই দিনের মতো ঠাস করে চর মেরে দিই। কিন্তু সে যে চরের প্রতিশোধ এইভাবে নিবে কখনো ভাবিনি। ও চিৎকার দিয়ে বসে এবং ওর ভাই সহ আমার আপু রুমে চলে আসে। আশা করি তারপর কি হয়েছে সব বলতে হবে না, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমি বাসায় আসার কয়েকদিন পর আমার আপুকেও ওর ভাই আমাদের বাসার রাস্তা মাপতে বাধ্য করে। আজ 1 বছর আমার আপুর স্বামী বেঁচে থেকেও সে যেন বিধবা। আজও দেখি আমার আপু নীরবে চোখের জল ফেলে, ভাবে যে তার ভালোবাসার মানুষটা কবে ভুলটা ভাঙবে, কবে এসে বলবে আমায় ক্ষমা করো, বাসায় চলো। আপনারা এটা জানলে খুশি হবেন, সে অন্যের ঘর ভেঙে নিজে সুখী হতে পারেনি, তারও ঘর ভেঙেছে। বিয়ের কয়েকদিনের মাথায় তার স্বামীও তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি যেমন ভাই হয়ে নিজের আপুকে তার বর ডিভোর্স পেপার দিয়েছে বলে তাকে সই করতে বলেছি, ঠিক তেমনই তারও ভাই তার বোনের ডিভোর্স পেপারে সই করতে বলেছে। আমি এই থেকে এটাই বোঝাতে চেয়েছি এখানে উপস্থিত সব মেয়েদের, যে বেস্ট ফ্রেন্ডকে বিএফের থেকে কখনো ছোট চোখে দেখবা না। মনে রাখবা যে তোমার বেস্ট ফ্রেন্ড সে কখনোই তোমার খারাপটা চাইবে না। তুমি যদি কোনো ভুল করো তাহলে তোমার সেই ভুলটা ধরিয়ে দেওয়ার অধিকার রাখে। তুমি যদি তার কথা না শোনো তাইলে বেস্ট ফ্রেন্ড হিসাবে তোমার ভালোর জন্য সে তোমার গায়ে হাত তোলার অব্দি অধিকার রাখে। আমি চাই না আমার মতো পরবর্তীতে কারোর সাথে এমন কিছু হোক। এবার আসি এক বাবার কথা নিয়ে। তার পিতৃত্বর সত্যি প্রশংসা হয় না। নিজের স্ত্রীর কোনো দোষ না করা সত্ত্বেও তাকে সাজা দেওয়া, বিয়ের 7 দিনের মাথায় ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া শুধু কিছু মানুষরূপী অমানুষের দ্বারাই সম্ভব। নিজের বোনকে এতটা ভালোবাসা উচিত নয় যে তার মিথ্যা অভিনয়টা 1000টা সত্যকে হার মানায়। অথচ ভাই হয়ে সে অন্ধ ভালোবাসার বোনের মিথ্যা অভিনয়টা বুঝতে না পারা। আমি না হয় ভুল করেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডটাকে কোনো খারাপ ছেলের হাত থেকে বাঁচাতে গিয়ে, দুইটা চর মেরে বসি। সেই সাজা তো আমি 1 মাস জেল কেটে পেয়েছি, কিন্তু তারপরও আমার সাজা কেন এই 1 বছরের ছোট্ট নিষ্পাপ বাচ্চাটা পেল? পেয়েই যাচ্ছে। আপনারা বলতে পারবেন কি, ও যখন আর একটু বড় হয়ে ওর আম্মুকে বলবে আমার আব্বু কোথায়, ওনার নাম কি, তখন তার মা কি বলবে তাকে বলতে পারেন? আর আমি মামা আমায় যখন এসে বলবে মামা আমার আব্বু কোথায়, তখন আমি বা কি বলবো? বলবো কি তোমার বাবা পুলিশ অফিসার, যে তোমার শুধু জন্মদাতা আর কিছুই নাই। তুমি যখন জন্ম নিয়েছিলে তখন সবটা জেনেও তোমায় দেখতে আসিনি। তখন যদি সে উঠে বলে বসে মামা তুমি না হয় ভুল করেছো আর আম্মু তোমার পক্ষ নিয়ে ভুল করেছে, কিন্তু আমি কি করেছি যে আমি সাজা পাচ্ছি, বলতে পারেন তখন মামা হয়ে আমি কি উত্তর দিব? কথাগুলো বলছিলাম আর মাসুদ ভাইয়ের দিকে তাকাচ্ছিলাম। উনি অধীর আগ্রহে আমার কথাগুলো শুনে যাচ্ছিল। তো এভরিওয়ান, যারা যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করেননি তাড়াতাড়ি গিয়ে ফলো করে দিয়ে আসেন। ফেসবুক পেজের নাম ভয়েস অফ দীপা অফিসিয়াল। আপনারা জানেন কি, ওই বাবা আপনাদের মাঝেই উপস্থিত রয়েছে, যে কিনা বিনা দোষে তার ভালোবাসার মানুষটিকে ত্যাগ করেছিল, নিজের সন্তানকে ত্যাগ করেছে। আমি নাম না বললেও অনেকে হয়তো বুঝে গেল কে হতে পারে। তবু অনেকে বলল ওনার নামটি বলুন একবার, ওনার মুখে থুতু মারবো আর ওনার বোনের গলায় জুতোর মালা পরাবো। আমি হাতের আঙ্গুলটা তুললাম, তুলে ওই নিষ্ঠুর বাবাকে দেখাতে গিয়েও হাতের আঙ্গুলটা নামিয়ে নিলাম। কয়েক সেকেন্ডের জন্য নীরব হয়ে ভাবলাম, উনি যে ভুল বুঝে আপুকে ত্যাগ করেছেন, উনার সেই ভুলটা হয়তো একদিন ভাঙবে। যেদিন ভুল ভাঙবে হয়তো উনি আবার আপুকে ওনার ঘরে ফিরিয়ে নিবেন। কিন্তু আজকে যদি আমি এইভাবে সবার সামনে উনার নামটা বলে দিই, তাহলে হয়তো সেদিন ভুল ভাঙলেও উনি আর আপুকে মেনে নিবেন না। ভুল ভেঙে আপুকে আবার ফিরিয়ে নেওয়ার যে সম্ভাবনা রয়েছে তা হয়তো আর থাকবে না। তাই হাতের আঙ্গুলটা নামিয়ে নিয়ে বললাম, আমি আর চুপ থাকবো না, এবার আমিও আইনি ব্যবস্থা নিব। আমার ভাগ্নেকে ও সব অধিকার হয় ফিরিয়ে দিব, নয়তো ওর বাবাকে উচিত শিক্ষা দিব। তারপর থেকেই আমার ভাগ্নে ওর বাবাকে জানতে চাইলে ও জানবে ওর বাবা মৃত। যাই হোক, এবার মূল কথায় আসি। আমি কখনো ভাবি নাই যে এমন একটা মহৎ উদ্দেশ্য পরিচালিত ক্লাবটিতে আমি দাওয়াত পাবো, কিছুটা সাহায্য করে এর অংশ হতে পারবো। আপনারা যত দ্রুত সম্ভব ক্লাবটি প্রতিষ্ঠা করে ফেলুন। ক্লাবের সকল দরকার ও সাহায্য সহযোগিতায় আমায় পাবেন। ইনশাল্লাহ সবার আগে আমি আমার হাতটা বাড়িয়ে দিব।
আমার কথা শুনে সবাই হাততালি দিয়ে উঠলো। আর এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করায় প্রিন্সিপাল স্যারকে আন্তরিকভাবে জানাচ্ছি ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাছের মানুষগুলোকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। স্টেজ হতে নেমে গেলাম। এক স্যার এসে বলল, চলুন আপনার জন্য হালকা কিছু নাস্তার ব্যবস্থা করেছি। ওনার সাথে অফিসের 2 তলায় গেলাম। নাস্তা শেষ করে স্যারদের সাথে কথা বলার মাঝে ড্রাইভারকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বললাম। 2 জন ম্যাম এসে আমার ভাগ্নেকে কোলে নিয়ে বলতে লাগলো, কি কিউট, অনেক মিষ্টি হাসি, এমন মুখের দিকে তাকিয়ে যে মনটা ভরে যায়। ওনারা আমার ভাগ্নেকে বেশ আদর করলেন। ড্রাইভার গাড়ি নিয়ে আসলে স্যারদের বিদায় জানিয়ে সালাম দিয়ে গাড়িতে এসে বসলাম। ড্রাইভারকে যেতে বললাম। কলেজ গেট হতে বের হয়ে একটু দূরে এসে দূর থেকে দেখছি অনুসহ ওর কিছু বান্ধবীরা একসাথে যাচ্ছে। ড্রাইভারকে বললাম, শোনো, ওই সামনের মেয়েগুলোর কাছাকাছি গিয়ে গাড়ি বন্ধ করে দিবা এবং আমি বলা মাত্রই কড়া কয়েকটা হর্ন বাজিয়ে বসবা। ড্রাইভার বলল, আচ্ছা স্যার। আমার কথা মতো ড্রাইভার গাড়ি বন্ধ করে দিল, কিন্তু রানিং গাড়ি শব্দ ছাড়া ওদের কাছাকাছি পৌঁছাতেই আমার কথায় ড্রাইভার বসিয়ে দিল কড়া হর্ন। সব কয়টা দেখি এক লাফ মেরে ভয়ে রাস্তার পাশে নেমে গিয়েছে। অনু বলল, এই কানা ড্রাইভার, চোখে দেখেন না নাকি, ফাজিল কোথাকার। আমি ড্রাইভারকে বললাম, কিছু বলো না, ওরা বাইরে থেকে আমাদেরকে দেখছে না, ওরা কি করে তাই দেখবো, বেক করে বসে থাকো। অনু উঠে এসে গাড়ির জানালার হাত দিয়ে ঠকঠক করতে লাগলো। আমি জানালার কাছ নামিয়ে মুখটা বার করাই ও আমার মুখটা দেখে কিছুটা শক্কে দূরে সরে গেল। ড্রাইভারকে বললাম, চলো এবার। এখন হয়তো ওর বান্ধবীরা এসে অনুকে বলবে, কে রে ছিল ফাজিল লোকটি, ওনাকে দেখেই তুই দূরে সরে আসলি যে। অনু হয়তো কিছু বলবে না, কেননা ও হয়তো আমার নামটি মুখেই নিতে চাইবে না। বাসায় চলে আসলাম। আপু এসে বলল, এই মামা ভাগ্নে, কোথায় বের হয়েছিলি? খোকার বুঝি খিদে পাইনি? সে কখন খেয়েছে? দে খোকাকে আমায় দে, যা ফ্রেশ হয়ে খাবি আয়। আমি বললাম, আপু আমি না খাই, খিদে পাইনি বলে রুমে চলে আসলাম। একটু শুয়ে ভাবছি, আজ তো মাসুদ ভাইয়া সব সত্যিটা জেনে গিয়েছে। আমি ওই দিন বললেও উনি হয়তো বিশ্বাস করেনি, আজকে উনি বিশ্বাস করবেন না? বাসায় গিয়ে কি মিতুকে আজ প্রশ্ন করবেন না? সব সত্যি কি উনি জানতে চাইবেন না? জানি না কি হবে, জানি না ভাগ্যে কি লেখা রয়েছে। তবে এবার যদি উনি চুপ থাকেন এবং মিতুর কাছে যদি উনি কিছু না জানতে চান, তাহলে এবার আমি মিতুকে ওর মুখ দিয়ে সব সত্যি বলতে বাধ্য করব। শুধু সময়ের অপেক্ষা। ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো ভাগ্নের পেঁপা কান্নায়। ভাই আমি রান্না করছি, খোকা পতি খুব জ্বালাচ্ছে, তুই উঠে পড়, অনেক বেলা হয়ে গিয়েছে, ওকে একটু রাখ, আমি রান্নাটা সেরে ফেলি। ভাগ্নেকে আপু রেখে চলে যেতেই ওর সব কান্না শেষ। আমি এখনো উঠি নাই, ও পাশে বসে থেকেই খেলা করছে। এবার আমার কান ধরে আমার পিচ্চি ভাগ্নেটা টানা শুরু করে দিল। না উঠে আর পারলাম না, চোখ ডলতে ডলতে বললাম, শুভ সকাল ভাগ্নে। ও কিছু বুঝলো না, অথচ বুড়ো মানুষের মতো দাঁতবিহীন মুখে একটা ফোকলা হাসি দিল। আমি বললাম, ভাগ্নে দাঁত ব্রাশ করছো? চলো এবার দাঁত ব্রাশ করে আসি। ওকে কোলে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁত ব্রাশটা সেরে ফেললাম। এবার ভাগ্নেকে বিছানায় রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। রুমে এসে ওর সাথে মজা করছি। আমি বললাম, তুমিও সবার মতো এবার আব্বুর কোলে উঠবে ভাগ্নে, আর বেশি দেরি নেই, তোমার ফুপু আব্বুকে উচিত শিক্ষাটা এবার আমি দিব। আপু বলল, কিসের উচিত শিক্ষা ভাই? ভাই আমি চাই তুই এসব কিছুই করবি না। আমার ভালোবাসা সত্যি হলে ও ঠিকই একদিন আমাদের দুয়ারে কড়া নাড়াবে। আমার দিব্যি রইল ভাই, তুই কিছু করবি না, কথা দে আমায় তুই কিছু করবি না। আমি বললাম, ওকে আপু, আমি কিছু করব না। আপু বলল, লক্ষ্মী ভাই আমার, বলে আপু আবার রান্নাঘরে চলে গেল। আমি বুঝি না আপু এমন কেন, যেই মানুষটা তাকে এতটা কষ্ট দিয়েছে বা দিয়ে চলেছে তার প্রতিও এত নরম কেন?